हाय हेलो मस्ती में झुमो আমি সিদ্ধিকা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য পাসিং মোমেন্ট। তো আজকে হচ্ছে আমাদের তাওয়াংয়ে ডে 1 আর আমাদের এই টোটাল অরুণাচল প্রদেশের ট্রিপটায় ডে 4। তো চলো দেখতেই পাচ্ছ একেবারে রেডি হয়ে গেছি একদম সকাল সকাল, মানে খুব সকাল নয়, এখন ওই 7টা সাড়ে 7টা মতন বাজে। রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাবো হচ্ছে বুমলা পাশের দিকে, বেশ অনেকটা জার্নি। তো একদম ভালো করে সোয়েটার ফোয়েটার পরে টুপি ফুপি নিয়ে একদম রেডি হয়ে গেছি। এবার খুব শীঘ্রই আমরা বেরোবো, গাড়ি হয়তো এসে গেছে, এবার সবাই ওপর থেকে নামছে, এখনও সবাই আসেনি। তো আমরা এখন ব্রেকফাস্ট কিছু করবো না, আমরা গাড়িতে যেতে যেতেই করবো, যাতে টাইমটা বেঁচে যায়। তো চলো আজকের ব্লগটাকে স্টার্ট করা যাক। টানা 6 দিন ধরে অরুণাচল প্রদেশ ঘোরার জন্য আমরা যে গাড়িটি গৌহাটি থেকে বুক করে নিয়েছিলাম সেই গাড়ি কিন্তু আমাদের বুমলা পাশে নিয়ে যাবে না। এক্ষেত্রে আমাদের অরুণাচল প্রদেশের নাম্বার প্লেট যুক্ত আলাদা গাড়ি নিতে হবে। আজকে এই গাড়িটি আমাদের নিয়ে যাচ্ছে, এর আজকের জন্য চার্জ হচ্ছে 5,500 টাকা। তো এই যে এই গাড়িটা করে আমরা আজকে যাব, আজকে দিনে এই গাড়িটাই হচ্ছে আমাদের সাথে যাবে। আমাদের গাড়িও চলে এসেছে, এবার হচ্ছে আমাদের জার্নি স্টার্ট করার পালা। এই যে আমাদের গাড়ি। সকাল 7:30টার মধ্যে আমরা আমাদের জার্নি শুরু করে দিলাম, কারণ আবহাওয়া সকাল সকাল বেশি ভালো থাকে, তো তাড়াতাড়ি যাতে পৌঁছে যাওয়া যায় সেই জন্য আমরা বিশেষ আর সময় নষ্ট করলাম না। আজকে বেশ ঝাঁ চকচকে ওয়েদার, রোদও উঠে গেছে, তো স্নোফলের কোনো রকম সম্ভাবনা নেই। আবহাওয়া যতটা ভালো থাকে ততটাই সুবিধা। তো আমাদের যিনি ড্রাইভার আছেন উনিও চাইছেন যে বুমলা পাশে যাতে ফার্স্ট স্লটেই আমরা পৌঁছে যেতে পারি, সেই জন্য উনিও বেশ তাড়াহুড়োর মধ্যেই আমাদের নিয়ে যাচ্ছেন, কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া যে কোনো মুহূর্তেই খারাপ হয়ে যেতে পারে। তাওয়াং শহর থেকে বুমলা পাশের দূরত্ব প্রায় 34 কিলোমিটার মতো। এই পাহাড়ি রাস্তা বেয়ে আমাদের পৌঁছতে ঘন্টা দেড়েক মতো তো লাগবেই। আমাদের কিন্তু রাস্তায় ব্রেকফাস্ট আর হলো না, কারণ ধীরে ধীরে আমরা শহরের যা বাড়িঘর দোর বা একটু যানজট দেখা যায় সেসব পেরিয়ে পাহাড়ি একদম ফাঁকা রাস্তায় পৌঁছে গেছি। তো আমরা বরফও এবার ধীরে ধীরে দেখতে পেয়েই গেলাম। যাওয়ার পথে এই সুন্দর আবহাওয়ার মধ্যে যত বেশি আমরা এগিয়ে চলেছি তত বেশি সেনা ছাউনিও চোখে পড়ছে। পাহাড়ের এক একটা মোড়ে প্রকৃতি এক এক রকমভাবে তার নতুন রূপ নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে। সত্যি ভীষণ সুন্দর, ভীষণ মনোমুগ্ধকর পরিবেশ। আর এই চারদিকে বরফ দেখে অনুমান করা যাচ্ছে হয়তো 2-3 দিন আগে পড়েছে। কখনো কখনো পাহাড়ি পথ কুয়াশায় ঢেকে যাচ্ছে, আবার কখনো ঝাঁ চকচকেভাবে রোদ উঠছে, যেমন এখন একদম রাস্তা আবার কুয়াশা বা মেঘে ঢেকে গেছে, মেঘ একদম নেমে এসেছে বলা যেতে পারে। বুমলা পাশে যাওয়ার আগেই আমরা নামবো পিটিএসও লেকে, পেঙ্গা টেঙ্গা লেক। আমরা এখন এসেছি পিটিএসও লেকে, বলা ধরে এটা হচ্ছে লেক। এই গোটাটাই লেকের জল ছাড়ে, কিন্তু এখন এখানটা শুকনো। এই লেকে নামা যায় না, তবে তার পাশটা বরফেই ঢাকা আছে। এদিকটা দেখা, গোটা রোডোডেন্ড্রনে পুরো সমস্ত এই গাছই রোডোডেন্ড্রন, যতটুকু যা দেখা যাচ্ছে রোডোডেন্ড্রন, বাট এখন ফুল টুল কিছু নেই, এখনো তো ফুলের সময় নয়। এই পিটিএসও লেকের উচ্চতা 12,500 ফিট। তো অতিরিক্ত উচ্চতার জন্য বছরের বেশিরভাগ সময় এটি বরফাচ্ছাদিত থাকে। এখনও যেমন আমরা দেখছি যে ঝাঁ চকচকে ওয়েদার থাকার জন্য লেকের জল কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে, কিন্তু চারপাশ বরফাচ্ছাদিত। তো মাসখানেক আগে হয়তো যারা এসেছেন তারা এটাকে বরফাচ্ছাদিতই দেখেছেন। আর আজকে ওয়েদার ভালো থাকার জন্য যেমন এটাও আমরা ভালো করে দেখতে পাচ্ছি, আবার এই যে উল্টো দিকে প্রচুর বরফ পড়ে আছে, আমরা দেখে আর লোভ সামলাতে পারলাম না, মনে হচ্ছে এখন থেকেই একটু বরফে স্নো ফাইটিং করে নিই। কিন্তু আমাদের এখনও অনেকটা পথ যেতে হবে, এখন থেকেই যদি জামা কাপড় ভিজে যায় আমাদের সারাদিন অসুবিধা হবে।
তো নিজেদের সংযত করে নিয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম আমাদের নেক্সট গন্তব্য বুমলা পাস। যেটা বলছিলাম সেই তেমনই হয়ে গেল। আকাশ কিন্তু মেঘে সম্পূর্ণ ঢেকে গেছে, এখন আর সূর্যকে দেখাও যাচ্ছে না এবং চারপাশটাও পুরো ধোঁয়ার মতো মনে হচ্ছে। দেখা যাক ওয়েদার কীরকম থাকে বুমলা পাস পৌঁছতে। প্রসঙ্গত বলে রাখি, বুমলা পাসের উচ্চতা যেহেতু 15,200 ফিট মতো, সেক্ষেত্রে শারীরিক সমস্যা সামান্য পরিমাণে হওয়াটা হয়তো একটু স্বাভাবিক। আমাদের কিন্তু সেই অর্থে কিছু হচ্ছে না, শ্বাসকষ্টজনিত কোনো রকমই সমস্যা নেই। আমরা আজকে কোকা 30 বা কর্পূর অন্যান্য সময় যেগুলো ব্যবহার করে থাকি, ভুলবশত আজকে আমরা কিছুই ব্যবহার করিনি, বেরিয়ে পড়েছি। তবে একটা করে অ্যান্টাসিড এবং বমির ওষুধ আমি একটু খেয়ে বেরোই, সেটা খেয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত এখনও আমাদের কোনো রকম ব্রেকফাস্ট হয়নি। আর এখন যতটুকু সামনে রাস্তা দেখা যাচ্ছে মনে হয় না সম্ভব হবে বলে। বুমলা পাস যাওয়ার পথে এই রকম ছোট বড় একাধিক লেক চোখে পড়বে, যেগুলো ভীষণ সুন্দর, একদম আকাশের রিফ্লেকশনে নীল জল মনে হচ্ছে। এই রকম সম্ভবত 101টি লেক চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যেমন এখন দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর। সব জায়গাতেই দেখে মনে হচ্ছে যে নেমে পড়ি, কিন্তু নামলে চলবে না, আগে আমাদের মেন গন্তব্যে পৌঁছতে হবে। খুব সম্ভবত আমরা হয়তো পৌঁছেই গেছি। সামনেটা দেখলে মানে কি বলবো, মানে আকাশ আর এই পাহাড়ের ওপরের অংশটা, বরফটা যেন এক জায়গায় মিশে গেছে, মানে আমরা পুরো যেন আকাশেই উঠে গেছি। আমরা 7:30 মতো সময়ে বেরিয়েছিলাম, আর এখন 9:10 বাজে, আর আমরা পৌঁছে গেলাম বুমলা পাসে। তো আমরা এখন এসে গেছি বুমলা পাসে। এই যে দেখো, তো এখান থেকে ওই যে ওখানে লেখা আছে আই লাভ বুমলা, তো ওখানটা চলো আগে যাওয়া যাক। আমরা গাড়ি থেকে নেমে একটু এদিক ওদিক করছি, আর আমাদের ড্রাইভার গেছে আমরা যে ILP কপি আমাদের প্রত্যেকের এনেছি সেইগুলো সাবমিট করতে। এখন তো সব জায়গায় ভিডিওগ্রাফি করা যাবে, যতটুকু জায়গা করা যাচ্ছে এখন ভিডিওগ্রাফি হোক। যখন থেকে ওনারা আমাদের গাইড করে নিয়ে যাবে মানে পাশের দিকে, সেখান থেকে আর করা যাবে না। এখন আগে চারপাশটা দেখে নিই। জায়গাটি যেহেতু ভারত ও চীনের বর্ডার এলাকা, মানে আমাদের দেশের একটা আন্তর্জাতিক বর্ডার, তার মানে বোঝাই যাচ্ছে খুব সেন্সিটিভ এলাকা। চারিদিকে সেনা ছাউনি আছে এবং ওনাদের দ্বারাই জায়গাটি স্ট্রিক্টলি পরিচালিত। ওনারা কিন্তু এদিক ওদিক হাঁটা চলা বা দৌড়াদৌড়ি করাতে অনেকটাই রেস্ট্রিকশন বা বাধা দিচ্ছেন বা বারণ করছেন, এবং নির্দিষ্ট যতটুকু জায়গার মধ্যে হাঁটাচলা করা যাবে ওনারা ততটুকুর মধ্যেই আমাদের থাকতে বলছেন। আমরা এখন যে আছি মানে ভিতরে ঢুকে গেলে ওখানে কোনো ভিডিও করা যাবে না, হ্যাঁ কিছুই করা যাবে না। তো আমাদের আগে আমরা যখন আসছিলাম আমরা ফার্স্ট ছিলাম, কিন্তু যদি ওয়েদার খারাপ হয়ে যায় তো এতে আমরা PTSO লেকে একটু আগে দাঁড়িয়ে পড়েছিলাম, তো ওখানে একটু সময় গেছে, তো ততক্ষণে আমাদের অনেক গাড়ি ক্রস করে গেছে। তো আমাদের এখন এখানে এসে ওয়েট করতে হবে, একটা নির্দিষ্ট জনসংখ্যা হলে তারপর ওনারাই গাইড করে নিয়ে যাবে চায়নাতে। আর এখানে এখন কটা বাজে? এখানে এখন বাজে 9:10-12 মতন, কিন্তু এতে চায়নাতে যেই আমরা ঢুকবো সব ফোনের টাইম চেঞ্জ হয়ে যাবে, ওটা 12টা করে মতন হয়ে যাবে। আমরা 10টার ব্যাচে, আমরা হচ্ছে 10টার ব্যাচে ঢুকবো। এখন ওখানে ভিতরে সব এন্ট্রি হচ্ছে, আমাদের সব ডকুমেন্টস এই যা সব আছে, মানে এটা ফার্স্ট ব্যাচ। এরপর যারা ঢুকবে তাদের আবার বোধহয় 1 ঘন্টা ওয়েট করতে হবে। এবার ভিতরে কতক্ষণ সময় লাগবে তো জানি না। ফোন ক্যামেরা হয়তো নিজের কাছে থাকবে, কিন্তু ভিডিও করা যাবে না, তো আর তো দেখাতে পারবো না। আবার হয়তো বেরিয়ে তোমাদের বাকি চারপাশটা ঘুরে দেখাবো। আর এখানে টয়লেটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু জল পুরো বরফ হয়ে আছে, পুরো বরফগুলো জলেও ভাসছে, তো কি আর পারা যাবে। এই দেখো পুরো একটা সুন্দর উপত্যকা। উত্তর পূর্ব ভারতের এক গুরুত্বপূর্ণ গিরিপথ হলো এই বুমলা পাস। এর হাইট 15,200 ফিট। এই পথ দিয়েই দলাই লামা ভারতে আশ্রয় চেয়ে এসেছিলেন এবং পরবর্তীকালে ভারতে রয়ে গিয়েছিলেন। তাওয়াং শহর থেকে এই বুমলা পাসের দূরত্ব 37 কিলোমিটার। এখানে হাওয়ার গতিবেগ তবুও সেলা পাসের তুলনায় কিছুটা কম। এইটা হচ্ছে যেখানে আমাদের প্রসেসিং হচ্ছে, কাগজপত্র চেকিং হচ্ছে। এখানে হচ্ছে যে গাড়িগুলো এখনো পর্যন্ত এসেছে। এটা হচ্ছে টয়লেট। এই পথ ধরেই আমরা এসেছি। চারপাশটা এইরকম। এই জায়গা পর্যন্তই ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি লাস্ট, তারপর থেকে আর কিছুই নয়।
একটু শ্বাসকষ্ট আছে, ওই দিকটাই হচ্ছে চায়না। হ্যাঁ, আমাদের ডকুমেন্টসগুলি যেখানে চেক হচ্ছে ওটি একটি আর্মি ক্যাফেটেরিয়া। ওখানে আইএলপি কপিগুলো যেই হিসাবে জমা করছে সেই অনুযায়ী পরপর নাম হচ্ছে এবং তারপর প্রত্যেকটি দলে আমাদের ভাগ করে তার সঙ্গে একজন করে আর্মি অফিসার যাবেন এবং আমাদের যেখানে ভারত ও চীনের একদম বর্ডার এলাকা সেখানে নিয়ে যাওয়া। এই যে এখন হচ্ছে, এখানে ভিডিওগ্রাফি একদমই করা যায় না, খুব सामान्य অংশই দেখাতে পারলাম। मतलब जब हमारे या चाइना के बीच कोई हाथोपाई हो जाए, आपने सुना होगा इस एरिया में होता है, तो तब हम आपस में मीटिंग करते हैं। ठीक है साहब। चाइना और भारत के बीच LAC 3488 किलोमीटर है, जो कि 5 राज्यों से होकर गुजरती है। हिमाचल प्रदेश, लेह लद्दाख। প্রায় 30 মিনিট এই আর্মি স্যার আমাদের ইন্দো চায়না রিলেশনশিপ, ম্যাকমোহন লাইন, 1962-র যুদ্ধ, বুমলার লেআউট এবং এখানের হিস্ট্রি নিয়ে ওনার স্পিচ দিলেন। স্পিচের শুরুতেই মাত্র 10 ফুট মতো মানে সীমারেখার ওই দিকে দাঁড়িয়ে থাকা চীনা ফৌজিদের নিহাও বলে সকলকে আমাদের সম্বোধন করতে বললেন। সম্ভবত এই কথাটির অর্থ হাই বা হ্যালো। ওনার স্পিচ থেকেই জানলাম বুমলাতে আছে ইন্দো চায়না বর্ডার পার্সোনাল মিটিং মানে BPM পয়েন্ট, বছরে 4 বার, যেখানে 2 দেশের সেনারা মিলিত হন এবং এই জায়গাগুলিতেই বছরে 26শে জানুয়ারি, 15ই আগস্ট, 7ই সেপ্টেম্বর এবং অন্য আর এক দিন 2 দেশের সেনারা মিলিত হয়ে মিটিং করেন। ওই যে নানা রঙের পাথরগুলো ঢিবি করা আছে ওটা ভারত ও চীনের বন্ধুত্বের চিহ্ন। পাথর কোথাও থেকে তুলে এনে ওখানে রাখা মানে হিন্দি চিনি ভাই ভাই এর সমর্থক। যাই হোক, আজকের স্পিচ শোনা শুরু হয়েছিল সকলে উচ্চস্বরে জয় হিন্দ বলে এবং জয় হিন্দ বলেই দেশমাতৃকাকে সম্মান জানিয়ে আজকে আমাদের এখানের মতো এই পয়েন্ট ভিজিট করা শেষ। এবার বাইরের দিকে বেরিয়ে আসছে। তো হয়ে গেল আমাদের এই বুমলা পাসটা ঘোরা। ওই সামান্য ভিডিওটুকুই দেখাতে পেরেছি, পরে আমি তুলেছিলাম বাট টেনশানে আর হাতে গ্লাভস নেই না, তো ভালো করে ক্যামেরা কাজ করেনি, তো ওটিটি ভিডিও করেছে। খুব দুঃখে আছি আমি এখন। তো এখন আমরা আবার গাড়িতে করে যাব, দেখি এবার কি পয়েন্ট আছে। আজকে তো খুব বেশি পয়েন্ট ছিল না, এবার চলো গাড়িতে যাওয়া যাক। বুমলা পাস ঘুরে গাড়িতে ওঠার পর মাত্র 200 মিটার আসার পরই পড়ল যোগিন্দর সিং মেমোরিয়াল হল। এই জায়গাটি এত সুন্দর লাগছে, পুরো বরফের মধ্যে যেন মনে হচ্ছে এই মেমোরিয়াল হলটি অবস্থান করছে। গ্রুপের সবাই নামেনি, তো নামলাম এবং কিছুটা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। ভীষণ সুন্দর, ভীষণ, চারপাশটা সম্পূর্ণরূপে বরফে ঢাকা, মাঝখানে সিঁড়ি উঠে গেছে। সত্যি এই প্রাকৃতিক জায়গাগুলো এসে মনে হয় যে চোখের চেয়ে বড় সুন্দর ক্যামেরা বোধহয় আর হতে পারে না। আমরা যে কোনো জিনিসই যখন শ্যুট করি মনে হয় চোখে যেটা দেখছি তার যথার্থ রূপকে হয়তো ক্যামেরায় ধরতে পারছি না। এত সুন্দর জায়গাটা লাগছে। বেশ অনেকগুলো সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম, আবার বেশ কয়েকটা সিঁড়ি আছে ওপরে, একদম ঝাঁ চকচকে সূর্যের আলো। এই কয়েকটা সিঁড়ি বেয়ে ভিতরে প্রবেশ করতে হবে। চলুন যাওয়া যাক। ভিতরে খুব সুন্দর ডেকোরেশন করা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে দেখাই যাচ্ছে যোগিন্দর সিংয়ের একটি আবক্ষ মূর্তি এখানে আছে। সত্যি এইসব সেনাদের মানে বীরত্বের কথা মনে পড়লে মনে হয় যে ওনারা নিজেদের ব্যক্তিগত স্বার্থ বা ভালো থাকার কথা একদম চিন্তা না করে আমাদের কথা এবং দেশমাতৃকার কথা চিন্তা করে কিভাবে নিজেদের জীবন বলিদান করেছেন শুধুমাত্র দেশমাতৃকার প্রতি ভালোবাসাতেই। অনেক শ্রদ্ধা জানাই ভারতের সমস্ত সেনাবাহিনীকে। এখন পুরো বরফের মধ্যে আছি, পুরো এখানটা পুরো পরিষ্কার বরফ, আমাদেরই ফুটপ্রিন্ট পড়েছে এখানে। ও চলো যোগিন্দর সিংয়ের মেমোরিয়াল হলটি দেখার পর আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। সেই সুন্দর আবহাওয়া এবং বরফে ঢাকা পাহাড়কে সঙ্গে নিয়ে আমরা চলেছি নিচের দিকে। আমাদের পরের গন্তব্য সাঙ্গেতসার লেক বা মাধুরী লেক। যাতায়াত পথে কিন্তু অজস্র লেক আমরা দেখতে পাচ্ছি, ছোট বড় বিভিন্ন সাইজের, এবং এত চারিদিকটা সুন্দর লাগছে, সব জায়গাতেই মনে হচ্ছে যেন নেমে পড়ি, ছবি তুলি, কত কিছু। কিন্তু সব জায়গা তো সেইভাবে আর নামা যায় না, একটা সময়েরও ব্যাপার আছে, বা গ্রুপের সবাই হয়তো সব জায়গায় নামতে রাজি হচ্ছেন না।
যাই হোক, আমরা সম্ভবত এসেই গেলাম। এই জায়গাটি সাঙ্গেতসার লেকে ঢোকার আগে পার্কিং এলাকা, তবে লেক থেকে এই জায়গাটি একটু দূরেই। এখানে গাড়ি রাখার পর আমরা একটু টিফিন মানে ব্রেকফাস্ট তো আমাদের হয়নি, তো এখানে একটি দোকানে আমরা যারা যারা খেতে ইচ্ছুক, আমি তো বমি করে হয়ে গেছি, কিছু খেলাম না, তো বাকি সবাই খেলো। এখানে এই ব্রেকফাস্ট করার পরই আমরা সাঙ্গেতসার লেকের দিকে নামবো। সব জায়গাটি কিন্তু বুমলা পাস থেকে অনেকটাই নিচের দিকে। আমরা এবার লেকের দিকে এগোচ্ছি। এই জায়গাটি আবার অন্য রকমের এক সৌন্দর্যে ভরপুর, মানে বিশাল বড় আকৃতির, মানে দুদিকে দুটো পাহাড়ের চূড়া আর মাঝখানে সাঙ্গেতসার লেকের অবস্থান। এখানে আবার পাহাড়ের রূপটি বেশ ধূসর বা কালো বর্ণের। আমরা এসে গেছি এখন সাঙ্গেতসার লেকে। এইটার আর একটা নাম হচ্ছে মাধুরী লেক। সাঙ্গেতসার লেকের উচ্চতা 12,165 ফুট। এই লেকের উৎপত্তি বিষয়টি বেশ বিস্ময়কর। 1950 সালের আগে পর্যন্ত এই জায়গাটি একটি চারণভূমি ছিল। তারপর 1950 সালের একটি বিশাল মাত্রার ভূমিকম্পে এই জায়গাটি লেকে পরিণত হয়। সেই ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে ছিল 8.6। সেই ভূমিকম্পে সমগ্র এলাকাটির শুধুমাত্র যে বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল তা নয়, তার সঙ্গে 1 মাসেরও বেশি সময় ধরে চলেছিল ধারাবাহিকভাবে আকস্মিক বন্যা, এবং সেই সমস্ত ঘটনার সামগ্রিক ফলাফলস্বরূপই এই হ্রদটির সৃষ্টি হয়েছিল। এই জায়গাটি রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার দায়িত্বেও কিন্তু ভারতীয় সেনাবাহিনীরাই রয়েছেন। এখানে একটি ছোট ক্যাফেটেরিয়াও লক্ষ্য করছি। সব জায়গাগুলিই কিন্তু সেনাবাহিনীর দ্বারাই পরিচালিত। অরুণাচলের এই বিষয়টা বেশ অবাক করলো যে যা কিছু দেখছি সব কিছুতেই ভারতীয় সেনাদের একটা প্রভাব রয়েছে। আমরা পৌঁছে গেছি একদম লেকের কাছে বা জলের কাছেই বলা যেতে পারে। এই যে উঁচু দণ্ডাকৃতিভাবে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে পরিত্যক্ত গাছের অংশ। পরিত্যক্ত বলছি এই কারণে, এগুলো এক সময় পাইন জঙ্গল ছিল, কিন্তু দীর্ঘ 1950 সালের পর থেকে এগুলো জলমগ্ন হয়েই রয়েছে। তো খুঁটিগুলো বা গাছের কাণ্ড বা গুঁড়িগুলো এখনও খুঁটির আকারে রয়ে গেছে। বহুদিন পুরানো আমি কিছু ছবি দেখেছিলাম, তখন দেখেছিলাম যে এখানে এই গাছের সংখ্যা আরও একটু বেশি আসছে, আর এখন 2025 সালে দেখছি তুলনামূলকভাবে কিছুটা কম। মানে যত দিন যাচ্ছে এই গাছের সংখ্যাগুলো ধীরে ধীরে কমছে। তবে সব গাছগুলোই দেখা যাচ্ছে যে একদম জলমগ্ন। এখন ওয়েদার মানে পরিষ্কার ওয়েদার বা বরফ পড়ছে না বলে চারপাশে সেইভাবে নেই। এই দূরের দিকে তাকালে কিছুটা জমাটবদ্ধ বরফ দেখতে পাচ্ছি। তবে এই হ্রদের জলও কিন্তু বছরের অন্যান্য সময় বা শীতকালে সম্পূর্ণই বরফাচ্ছাদিত হয়ে যায়। তো হয়ে গেল আমাদের এই লেকটা ঘোরা। এটা হচ্ছে মাধুরী লেক। আর গাছগুলো দেখেছিস? দেখেছি। এই লেকটার বিশেষত্বই হচ্ছে যে এই লেকটার মাঝে মাঝে এই যে এরকম গাছগুলো। এটা মনে হয় আগে কোনো লেক ছিল না, কোনো জঙ্গল ছিল, তার মধ্যেই এই জলটা এসে, নাহলে এত গাছে একদম ভর্তি। আর যে জায়গাটা আমরা এখন দাঁড়িয়ে আছি এটা পুরো ভিজে, মানে লেকের জল বারে কমে বোঝাই যাচ্ছে, পুরো ভিজে মাটি, আর জোরে পা পড়লে মানে প্রেস হলে মানে পাটা ঢুকে যাচ্ছে। 1997 সালে কোয়লা সিনেমার শুটিংয়ে একটি গানে এখানে মাধুরী দীক্ষিতের শ্যুট হয়েছিল। তারপর থেকেই জায়গাটির নাম হয়েছে মাধুরী লেক, নয়তো এর নাম সাঙ্গেতসার লেকই। আমাদের এই জায়গাটি ঘোরা হয়ে গেল। এবার আমরা বাইরের দিকে যাব। আমাদের আজকে আর সেইভাবে কিছু দেখার নেই, আমরা তাওয়াংয়ে আমাদের হোটেলেই ফিরবো। তো উঠেও পড়লাম গাড়িতে। দুপুরে কিন্তু আমরা ফিরে মানে হোটেলে গিয়ে লাঞ্চ করব, মানে সকালে 7টা সাড়ে 7টায় বেরিয়ে আমরা দুপুর 2:30 বা 2টোর মধ্যেই ঢুকে যাব। যাই হোক, ফেরার পথে আবার ভারতীয় আর্মির একটি ট্রাকের সঙ্গে আমাদের এই ড্রাইভারের বেশ বচসা লেগে গেল। আমরা গাড়ির মধ্যে থেকে মানে কার পক্ষ নেব ঠিক বুঝতে পারলাম না, তবে যতটুকু মনে হয়েছিল আমাদের ড্রাইভার ঠিকঠাকই আছেন। তবে আর্মিরাও তো সেইভাবে আমাদের জন্যই সব কাজকর্ম করছেন, আর ওনারাও সব জায়গায় ওনাদের একটা পার্সোনালিটি রেখেই সব কিছু করেন। তো দুপক্ষের একটা ইগোর ব্যাপারও যেন মনে হলো এসে গেছে। তো এই ঝগড়াঝাটিতে 8 ঘন্টা মতো সময় অতিবাহিত হলো। তো তারপর আমরা হোটেলের দিকে ফিরে যাচ্ছি।
তো আজকের মতন আমাদের সমস্ত পয়েন্টই ঘোরা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। এই সুন্দর সিনিক বিউটি দেখতে দেখতে আর কিছুক্ষণের মধ্যে আমরাও পৌঁছে যাব হোটেলে। তো চলো আজকের ব্লগটাকেও আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ টাটা।